আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছি সবাই? আজকে আমরা আছি এসএসসি বায়োলজি চ্যাপ্টার 4 জীবনী শক্তির সেকেন্ড লেকচারে। এই লেকচারে আমরা সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব, সাথে এই টপিক থেকে বিগত সালে আসা এমসিকিউ এবং সিকিউ নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ শুরু করি। আগে একটা ওয়ার্ড বুঝি, সালোক সংশ্লেষণ। এখানে সালোক সংশ্লেষণ বলতে সালোক বলতে আলো প্লাস সাথে নিয়ে, সূর্যালোককে সাথে নিয়ে বা আলোকে সাথে নিয়ে তৈরি হবে প্রক্রিয়া কি হচ্ছে? শর্করা উৎপন্ন হচ্ছে। যে প্রক্রিয়ায় সূর্যালোককে সাথে নিয়ে উদ্ভিদের সবুজ অংশে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। আমরা ইংলিশে এটাকে বলি ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস। এখানে ফটো বলতে বোঝায় আলোক এবং সিনথেসিস প্রক্রিয়া। কি প্রক্রিয়া? শর্করা উৎপন্নের প্রক্রিয়া। তাইলে শর্করা উৎপন্নের একটা প্রক্রিয়া যেটাতে সূর্যালোক উপস্থিত থাকবে এবং এটা একমাত্র উদ্ভিদদেহে হবে, কারণ উদ্ভিদদেহ সবুজ, তার মধ্যে ক্লোরোপ্লাস্ট নামক বিশেষ একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে। ওকে, এ হচ্ছে ফটোসিনথেসিস। আমরা বিক্রিয়াটা একটু দেখি। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি বিক্রিয়া করবে, বিক্রিয়া করে গ্লুকোজ C6H12O6 সাথে 6 অণু অক্সিজেন এবং 6 অণু পানি তৈরি করবে। এই পুরো প্রসেসটার মধ্যে একটা পিগমেন্ট বা রঞ্জক পদার্থ থাকবে, সেটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল এটা কোথায় থাকে? প্লাস্টিডে, সবুজ রঙের প্লাস্টিডে ক্লোরোফিল থাকবে। ওকে, সাথে থাকবে সূর্যালোক। ওকে, এখন শোনো, এখানে কার্বন ডাইঅক্সাইড 6 অণু, 12 অণু পানি বিক্রিয়া করবে। এখানে একটা ওয়ার্ড মাথায় রাখবো, পাজি। পানি কি হবে? জারণ হবে। পানির কি হবে? জারণ। তাইলে কার্বন ডাইঅক্সাইডের কি হবে? বিজারণ। পানির জারণ হবে, কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হবে, তার মানে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, আমরা উৎপাদনের টার্গেট কি আমাদের? এটা হচ্ছে গ্লুকোজ বা শর্করা, গ্লুকোজ। ওকে, সাথে আমরা উপজাত হিসেবে, বাই প্রোডাক্ট হিসেবে পাচ্ছি অক্সিজেন এবং পানি। এটা আমাদের লাগতো না, কিন্তু আমরা পাচ্ছি, এদের বাই প্রোডাক্ট হিসেবে এটা পাচ্ছি আমরা। ওকে, সো এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। কে কে থাকবে? দুটা জিনিস মাস্ট, একটা হচ্ছে সূর্যালোক আর একটা হচ্ছে কি? ক্লোরোফিল। ওকে, এখন জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের পরিমাণটা বেশি, কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%, কিন্তু পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.3%। ফলে এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি কোথায়? পানিতে। এই জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হলে গ্লুকোজ বেশি তৈরি হবে। সেজন্য জলজ উদ্ভিদে স্থলজ উদ্ভিদের চেয়ে সালোক সংশ্লেষণের পরিমাণ বেশি। এরকম একটা প্রশ্ন হয়। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া শিখলাম। এটা কি কি হয়? সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল, তার মধ্যে এটা হয়, আর শর্করা তৈরি হবে উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন এবং পানি পাচ্ছি। এই যে পুরো প্রসেস, এটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। ওকে, এখানে আমাদের বইয়ে একটা চিত্র দেওয়া আছে, সূর্যালোকের উপস্থিতিতে পাতার একটা অংশকে নিয়ে সেটাকে দেখছে। তো দেখার পর দেখা যাচ্ছে এখানে একটা টিস্যুর নাম আসবে, সেটা হচ্ছে মেসোফিল টিস্যু। মেসোফিল টিস্যু। মেসোফিল টিস্যু কি জিনিস? মেসোফিল টিস্যু কি জিনিস দেখো। মেসোফিল টিস্যু, মেসোফিল কোষ মিলে মেসোফিল টিস্যু হবে। এখন খেয়াল করে দেখো, আমরা একটা পাতাকে নিচ্ছি, পাতার উপরের লেয়ার, নিচের লেয়ার, এই দুইটা অংশকে যদি আমরা বাদ দিই, ভিতরে যা পাচ্ছি সবগুলো হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যু। এখানে গ্রাউন্ড টিস্যুর মধ্যে জাইলেমও থাকবে, এপিডার্মিস তো বাদ দিলাম, গ্রাউন্ড টিস্যু আছে, সাথে কি ভাস্কুলার টিস্যু, জাইলেম আছে। সো এই যে জিনিসটা, এই পুরোটা হচ্ছে একটা সিস্টেম, টিস্যু সিস্টেমের মধ্যে আমরা পাচ্ছি। তার মধ্যে একটা অংশ হচ্ছে মেসোফিল, যেখানে সালোক সংশ্লেষণের পরিমাণটা বেশি। ওকে, আচ্ছা, আমরা যদি আরেকটা চিত্র আঁকি, এখানে ধরো এটা হচ্ছে পাতার উপরের দিক,
এটা নিচের দিক। আচ্ছা, নিচের দিকে অবশ্য সাধারণত পত্ররন্ধ্র থাকে, সাধারণত নিচের দিকে কি থাকে? পত্ররন্ধ্র থাকে। মানে এখান দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ইন হয়, আমরা জানি পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড শোষণ হয়। আচ্ছা, এখন এখানে কিছু কোষ আছে এরকম, এরপরে কোষগুলো একটু ফাঁকা ফাঁকা থাকবে, এগুলোকে বলে পেলিসেড প্যারেনকাইমা, এগুলোকে বলে কি স্পঞ্জি প্যারেনকাইমা কোষ। সবগুলো হচ্ছে ম্যাসোফিল টিস্যুর অন্তর্গত এবং এখানে জাইলেম টিস্যু থাকবে, জাইলেম টিস্যু থাকবে এখানে, যাতে করে পানি যে শোষণ করবে সেই পানিটা পাতার মধ্যে পৌঁছায়। ওকে, কার্বন ডাইঅক্সাইড ঢুকবে, পানি আসবে, মানে পানি তো মাটি থেকে শোষণ করে, মাটি থেকে পানিটা শোষণ করবে মূলের মাধ্যমে, কোথায় চলে যাবে? জাইলেমের মাধ্যমে সরাসরি পাতার মধ্যে চলে যাবে এবং পাতা কি করে? কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করে। ওকে, পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের ভিতরে ঢুকে সেটাও কোথায় যাবে? পাতার ক্লোরোপ্লাস্টে যাবে। এখন এখানে দুইটা ভাগে বিক্রিয়া হয়, একটা হচ্ছে আলোক পর্যায়ে আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। সূর্যালোকের উপস্থিতিতে একটা বিক্রিয়া হয়, সূর্যালোকের অনুপস্থিতিতে আরেকটা বিক্রিয়া হয়। ওকে, এগুলো নিয়ে আমরা জানবো আস্তে আস্তে। তাহলে এ হচ্ছে বেসিক সালোক সংশ্লেষণ। সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড পানি বিক্রিয়া করবে, ক্লোরোফিল থাকবে এবং কি তৈরি করবে? শর্করা জাতীয় খাদ্য, সাথে বাই প্রোডাক্ট উপজাত হিসেবে অক্সিজেন এবং পানি পাচ্ছি। এখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বায়ুতে হচ্ছে 0.03%, পানিতে 0.3%, যার ফলে পানিতে সালোক সংশ্লেষণ হার বেশি। জলজ উদ্ভিদে যেমন কচুরিপানা, শাপলা, পদ্ম, কলমি শাক, পানি কলমি যেগুলো আছে সেগুলো, এগুলোর মধ্যে সালোক সংশ্লেষণের পরিমাণটা বেশি, যেগুলো আমরা পরিচিত আর কি। এগুলো হচ্ছে সালোক সংশ্লেষণের পরিমাণটা বেশি, কারণ সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া। আমরা একটা ওয়ার্ড শিখেছি কি? শুধু পাজি, পানির জারণ আর কার্বন ডাইঅক্সাইডের কি হবে? বিজারণ। সো এটা একটা কি? জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এরপর দেখেন আমরা কি কি পাইলাম তাইলে এখান থেকে? সবুজ উদ্ভিদ, কোন উদ্ভিদ? সবুজ উদ্ভিদ কিসের উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে, কার থেকে এবং কার থেকে বলেন? কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে কি তৈরি করবে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে, যে প্রক্রিয়ায় তার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। ওকে, বিক্রিয়াটা শিখবো, অবশ্যই আমাদের লাগবে। এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া। আমরা পড়েছি পানির জারণ, কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে? বিজারণ। কোথায় ঘটে? পাতার মেসোফিল টিস্যু, দেখিয়েছি মেসোফিল টিস্যু, তার মধ্যে ক্লোরোপ্লাস্টের মধ্যে। আচ্ছা যাও, আমি একটা ক্লোরোপ্লাস্ট দেখাই তোমাদের। এটা একটা ক্লোরোপ্লাস্ট ধরো, আর এখানে এরকম থলির মতো কিছু অংশ আছে যেগুলো হচ্ছে গ্রানাম চাকতি, গ্রানাম চাকতি। সেই গ্রানাম চাকতির মধ্যে পুরোটা, তার মধ্যে থলি, প্রত্যেকটা থলির নাম হচ্ছে থাইলাকয়েড, থাইলাকয়েড। আমরা জানি থাইলাকয়েড মিলে মিলে তৈরি হবে গ্রানাম চাকতি। সেই থাইলাকয়েডের মেমব্রেনে কিছু বিক্রিয়া হয়, আর কিছু বিক্রিয়া হয় এখানে স্ট্রোমায় কিছু বিক্রিয়া হবে। এখানে হচ্ছে আলোক নিরপেক্ষ, স্ট্রোমায় আলোক নিরপেক্ষ, আর আলোক প্রক্রিয়াগুলা এই যে মেমব্রেন এখানে হবে আলোক নির্ভর। তাহলে বিক্রিয়াগুলোকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। আলোক নির্ভরগুলো হবে স্ট্রোমাতে এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে হবে থাইলাকয়েডের মেমব্রেনে। কারণ থাইলাকয়েডের মেমব্রেনে কিছু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং কিছু এনজাইম থাকে যেগুলোর নাম হচ্ছে এটিপি সিনথেজেস, যারা এটিপি তৈরি করে। ওকে, আচ্ছা এটা আমরা পড়বো আরো। কোথায় কোথায় পাইলাম? বায়ুমণ্ডলে পড়েছি আমরা। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.3 এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পানিতে 0.03, এখন পানিতে 0.3, যার ফলে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ বেশি হয়। এ হচ্ছে এখানকার পড়া। আশা করি সব বুঝতে পারছি। এখান থেকে কি কি প্রশ্ন হয়? আচ্ছা তার আগে টপিক আমরা বলেছি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আলোক পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক পর্যায়ে কি কি হয়, আলোক নিরপেক্ষ পর্যায়ে কি কি হয় একটু দেখি আমরা। শোনো,
শক্তি লাগবে, যে কোনো বিক্রিয়ার জন্য শক্তি লাগতেছে, শক্তিটা কোত্থেকে পাবো? সূর্যালোক। সেই সূর্যালোককে ট্র্যাপ করার, সূর্য শক্তিকে, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার যে মেকানিজমটা হয় সেটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। এটাকে পরে ওই শক্তিগুলাকে ব্যবহার করে সেখান থেকে শর্করা তৈরি করবে, সেটা আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় বলি আমরা। এখানে দুইটা বিক্রিয়া হয়। এক নম্বর বিক্রিয়া একটা হচ্ছে চক্রীয় ফটো ফসফোরাইলেশন, এটা হইতে পারে। একটা হচ্ছে কি অচক্রীয় ফটো ফসফোরাইলেশন। ওকে, চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন হবে কোথায়? আলোক নির্ভর পর্যায়ে এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে। এখানে অ্যাকচুয়ালি দুইটা জিনিস তৈরি করে, এটিপি এবং NADPH+H+, এই দুইটা জিনিস তৈরি করে। হ্যাঁ, এই দুইটা জিনিসকে এই দুইটা জিনিস সে কি করবে? ব্যবহার করে এখানে এই পর্যায়ে কি তৈরি করবে? শর্করা তৈরি করবে। শর্করা তৈরির রাস্তা হচ্ছে তিনটা, মানে এ পর্যন্ত শর্করা তৈরির জন্য তিনটা বিক্রিয়ার কথা আলোচনা হয়েছে। একটা হচ্ছে C3, একটা হচ্ছে C4 এবং CAM, ক্যাম, ক্রাসোলোসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তাহলে C3 চক্র, C4 চক্র এবং ক্যাম, ক্রাসোলোসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তাহলে এইগুলার মাধ্যমে শক্তি তৈরি করবে, সেগুলো ব্যবহার করবে এখানে। আমরা আরো পড়বো, আগে কিছু MCQ সলভ করে নিই এখান থেকে, যা পড়েছি সেখান থেকে। জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ, কারণ জীবজগৎ এটার উপর টিকে আছে। এটা না হইলে শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে না, যেটা ছাড়া জীবের বেঁচে থাকা সম্ভব না। শক্তির উৎস, আমাদের শক্তির উৎস হচ্ছে গ্লুকোজ। দূর্বাঘাসে শর্করা তৈরির প্রধান স্থান কোনটি? শোনো, দূর্বাঘাস হোক, যে ঘাস হোক, সব উদ্ভিদের মেসোফিল টিস্যুতে কি হচ্ছে? সালোক সংশ্লেষণ হচ্ছে। আচ্ছা, কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার অপেক্ষাকৃত বেশি? সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হচ্ছে কোথায়? জলজ, কারণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি। নিচের কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি? কচুরিপানা, কারণ কোথায় আছে? পানিতে। পানিতে কি থাকে? কচুরিপানা থাকে, সো এখানে বেশি। পানিতে শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে? 0.3%, আমরা পড়েছি। বায়ুমণ্ডলে 0.03%। সালোক সংশ্লেষণের ফলে কি হবে? সূর্যালোক এবং জীবনের মধ্যে বন্ধন সৃষ্টি হয়, ট্রু। সকল জীবই তার নিজের খাদ্য তৈরি করতে পারে না, আমরা তৈরি করতে পারি না, আমরাও জীব, কিন্তু সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, ট্রু। তবে উত্তর হচ্ছে আমাদের কত? খ, 1 এবং 3। নিচের কোনটি সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য? বাই প্রোডাক্ট কি পাচ্ছি? দুটো জিনিস পাচ্ছি আমরা সেখান থেকে, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। তাহলে আমরা উত্তর হবে আমাদের কি? অক্সিজেন। ইংরেজ সাহিত্যবিদ ব্ল্যাকম্যান কর্তৃক আবিষ্কৃত প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ। 1905 সালে ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণকে দুই ভাগে ভাগ করেন, একটা আলোক পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। কত সাল? 1905 সাল। জ্ঞানমূলক প্রশ্ন, সালোক সংশ্লেষণ কি? পারি আমরা, এটা খুব বেশি আসা একটা প্রশ্ন। নেক্সট, সালোক সংশ্লেষণ কি? জারণ বিজারণ প্রক্রিয়া। আমরা জানি পানির হচ্ছে জারণ পাজিক, আর বাকি কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে? বিজারণ হচ্ছে। পাতাকে শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা বলা হয় কেন? কারণ পাতা সৌরশক্তিকে ব্যবহার করে সেটাকে কি করে? ব্যবহার করে সেটা থেকে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, এই জন্য শর্করা উৎপাদনের প্রাকৃতিক কারখানা বলি আমরা, বা কোষের রান্নাঘর বলি আমরা ক্লোরোপ্লাস্টকে। কারণ এখানেই কি হয়? সালোক সংশ্লেষণ হয়। জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ হার স্থলজ উদ্ভিদের চেয়ে বেশি, কারণ আমরা জানি সালোক সংশ্লেষণের জন্য দুইটা জিনিস লাগে, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পানিতে বেশি, সো এখানে সালোক সংশ্লেষণ বেশি হয়। আচ্ছা, এখন আসেন আলোক নির্ভর পর্যায়ে। দুই ভাগে ভাগ করেছিলাম, চক্রীয় অচক্রীয়। আমরা এগুলো এইচএসসি লেভেলে পড়বো, তবে আমরা এতটুকু জানবো এখানে শর্করা তৈরির জন্য শক্তি যেগুলো লাগে সেগুলো এই পর্যায়ে তৈরি হয়। সো ধরেন এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত, দুইটাই মসৃণ। ওকে, এটা ছাড়াও আরেকটা থলি আছে, থলিগুলোর নাম হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড মিলে মিলিত গ্রানাম চাকতি।
একটা যদি আমরা এখানে জুম করে দেখাই, একটা থলি, সেই থলির মধ্যে কিছু জিনিস আছে যেগুলোর নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এবং এটিপি সিনথেসিস। পুরোটাকে বলে ফটো সিস্টেম নামে একটা জিনিস আছে, যেখানে কি হচ্ছে মানে চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরিলেশন হয়। বারবার একটা ওয়ার্ড বলতেছি, ফটোফসফোরিলেশন। এটা দেখো, অ্যাডিবির সাথে ফসফেট যুক্ত হবে, এটিপি তৈরি হবে। এখানে ক্লোরোফিল পিগমেন্ট থাকবে এবং এবং সূর্যালোক থাকবে। সূর্যালোকের যে আলোক শক্তি সেটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে ট্র্যাপ করবে পুরোটা, সেটা হচ্ছে অ্যাডিবির সাথে ফসফেট যুক্ত হবে, কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। আমরা জানি অ্যাডিবির সাথে ফসফেট যুক্ত হওয়ার হচ্ছে ফসফোরাইলেশন। সূর্যালোক আছে, সেজন্য হচ্ছে ফটো ফসফোরাইলেশন। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন, উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করবে, সেই পানিটা চলে যাবে এখানে, গিয়ে এখানে পানির ভাঙন হবে, এটা বলে ফটোলাইসিস। সূর্যালোকের উপস্থিতিতে পানি ভাঙবে। আচ্ছা, পানি ভাঙো, H2, পানি ভাঙছে, কি পাই? প্রোটন পাই, ইলেকট্রন পাই এবং কি পাই? অক্সিজেন পাই। সমাধা করে নেই, পানি ভাঙলে আমরা প্রোটন পাবো, ইলেকট্রন পাবো, অক্সিজেন পাবো। এখন ইলেকট্রন যে স্থানান্তরিত হচ্ছে তখন একটা শক্তি পাই, সেই শক্তি দিয়ে অ্যাডিবির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হবে। তবে সূত্রপাতটা থেকে সূর্যালোক দিয়ে। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে পানি শোষিত হবে মূল দ্বারা, জাইলেম টিস্যুর মাধ্যমে সেটা পাতায় যাবে। পাতার কোন অংশে যাবে? থাইলাকয়েডে, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে যাবে। থাইলাকয়েডের মেমব্রেনে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর মাধ্যমে কি তৈরি হচ্ছে? অ্যাডিবির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হচ্ছে। সেই প্রসেসটার নাম হচ্ছে কি? ফটো ফসফোরাইলেশন। ঠিক আছে, তো আমরা সেটাকে দুই ভাগে ভাগ করি, একটা চক্রীয় আর একটা কি? অচক্রীয়। সো সেটা আমরা এখন পড়বো না, আমরা জাস্ট কয়েকটা টার্ম শিখলাম। একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন এবং ফটোলাইসিস। সো এই দুইটা প্রক্রিয়া আমরা এখান থেকে শিখলাম, ফটোলাইসিস এবং কি? ফটোফসফোরেশন। সাথে আরেকটা জিনিস তৈরি হয়, এটিপি অ্যান্ড NADPH+H+ বা NADPH2 বলি আমরা। এই দুইটা জিনিস এখানে তৈরি হচ্ছে। ওকে, এইগুলাকে ব্যবহার করবে পরবর্তী ধাপগুলোতে। সো আমরা পাইলাম আলোক নির্ভর পর্যায়ে এগুলো হয়। একটু পরে দেখি আমরা। আলোক নির্ভর পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, সৌরশক্তি কিসে কনভার্ট হচ্ছে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আচ্ছা, এই প্রক্রিয়ায় অ্যাডিবির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হবে, যেটার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। আচ্ছা, অ্যাডিপি, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, আমরা ফার্স্ট লেকচারে এটা পড়েছি। NADPH2 বা NADPH+H+ এবং হাইড্রোজেন NADPH2 তৈরি হচ্ছে। ক্লোরোফিলের মধ্যে আলোক শক্তি, আলোক রশ্মির ফোটন শোষণ করে, শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে অ্যাডিবি অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে। এটা নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। আর আরেকটা টার্ম হয় এখানে, সেটা হচ্ছে ফটোলাইসিস। পানি ভাঙবে, কি পাবো? অক্সিজেন পাবো, হাইড্রোজেন পাবো এবং সাথে কি পাবো? ইলেকট্রন পাবো। এই পুরো প্রসেসটা হচ্ছে ফটোলাইসিস। সো এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। আশা করি বুঝতে পারছি। নেক্সট, আলোক নিরপেক্ষ পর্যায়। একটু খেয়াল করো, মনোযোগ দাও। এখানে তিনটা চক্রের কথা আছে। আমরা দুটা পূর্ব মেনলি বইয়ে যে দুটো দেওয়া আছে, ক্যাম্প হায়ার লেভেলেও অত বেশি নাই, এগুলো অনার্স লেভেলে গিয়ে পাবা। HSC লেভেলেও ছোট করে বলা আছে। কোন উদ্ভিদে হয়? পাথরকুচি গোত্রে ক্যাম্প চক্র হয়, বা মনোজ উদ্ভিদগুলোতে ক্যাম্প চক্র হইতে পারে। আচ্ছা, আলোক নিরপেক্ষ অধ্যায়ে দুইটা টপিক খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে C3 চক্র, আর একটা হচ্ছে C4। এই দুইটা চক্র, আমরা দুইটা চক্র একটু আলোচনা করব, মনোযোগ দিয়ে শোনো। আবিষ্কারক কেলভিন ব্যাসাম, এজন্য এটাকে সংক্ষেপে কেলভিন চক্র বলে। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই জন্য এটাকে C3 চক্র বলে। সি বলতে কার্বন কয়টা? 3টার জন্য C3 চক্র। ওকে,
কোষের প্লাস্টিডের ভিতরে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে এবং স্ট্রোমাতে গিয়ে থাকবে। আগে থেকে এখানে উপস্থিত থাকে রাইবোলোজ, রাইবোলোজ 1,5,20 ফসফেট, রাইবোলোজ 1,5,20 ফসফেট। বাতাস থেকে একটা কার্বন ডাইঅক্সাইড নিছে, কয়টা? একটা। শোনো, বিসফসফেট বা ডাইফসফেট হোক, এখানে কার্বন সংখ্যা হচ্ছে 5, সাথে ফসফেট সংখ্যা হচ্ছে 2। রাইবোলোজ একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, তার 1 নাম্বার কার্বনে 5 নাম্বার কার্বনে ফসফেট আছে কয়টা? 2টা টোটাল। সাথে আছে বাতাস থেকে নেওয়া কার্বন ডাইঅক্সাইড, বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড। কোথায় হচ্ছে? আমি আগেই বলেছি এটা হচ্ছে স্ট্রোমাতে, স্ট্রোমা, বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড নিল। একটা মধ্যবর্তী যৌগ তৈরি করবে যেটা হচ্ছে অস্থায়ী, নাম হচ্ছে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড, কিটো অ্যাসিড। তাহলে কিটো অ্যাসিডের ক্ষেত্রে বলো তো কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা হচ্ছে 6, ফসফেট সংখ্যা কত? 2। কেন স্যার? দেখেন, কার্বন সংখ্যা 5 ছিল, বাতাস থেকে একটা কার্বন নিছে, টোটাল কয় কার্বন? 6 কার্বন গেল, এবং ফসফেটের সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে টোটাল হচ্ছে কিটো অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এটা হচ্ছে কার্বন সংখ্যা 6 এবং ফসফেট সংখ্যা কত? 2, যেটা অস্থায়ী। দ্রুত এটা পানির সহায়তায় ভেঙে গিয়ে তৈরি করবে 2 অণু, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। কয় ফসফো? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। কয় ফসফো? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, এখন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, কার্বন সংখ্যা হচ্ছে 3, ফসফেট সংখ্যা হচ্ছে 1, কয় অণু? 2 অণু। কয় অণু? 2 অণু। এটা হচ্ছে 2 অণু বিশিষ্ট। সো 2 অণু, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, কার্বন সংখ্যা 3, ফসফেট সংখ্যা 1 করে 2 অণু। তোমার কাছে 6টা আপেল, 2টা কমলা আছে, 2 জনকে ভাগ করে দাও, 3টা আপেল, 1টা করে কমলা পাবে প্রত্যেকে। এভাবে করে 2 ভাগ করা হয়েছে। সো 3 কার্বন 1 ফসফেট, কয় অণু? 2 অণু। এটাই হচ্ছে C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। এজন্য এটাকে C3 চক্র বলা হয়। যে চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট, তার নাম হচ্ছে C3 চক্র। আশা করি বোঝাতে পারছি। আবিষ্কারক ক্যালভিন এবং বেসাম, এজন্য এটাকে ক্যালভিন চক্র বলে। C3 চক্র অপর নাম কি বলেছি? ক্যালভিন চক্র। ওকে, ক্যালভিন গেল। নেক্সট ওয়ান হচ্ছে C4 চক্র, যে চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেটার নাম C4 চক্র। আচ্ছা, ব্যাখ্যায় যাই। এটা আবিষ্কারকের নাম অনুসারে এটাকে আমরা হ্যাচ ও স্ল্যাক চক্র বলি। হ্যাচ ও স্ল্যাক চক্র বলি। শোনো, এখানে 2টা কোষ কাজ করে পাতার, একটা হচ্ছে ম্যাসোফিল আর একটা বান্ডলসিড কোষ। এই 2 প্রকার কোষ এখানে কাজ করে। শোনেন, পাতার মধ্যে পত্রন্দ বন্ধ কেন? তাপমাত্রা বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে, এটা অনুকূলে নাই। সাথে আলো বেড়ে গেছে, এটা অনুকূলে নাই, তখন পত্রন্দ বন্ধ। পত্রন্দ যদি বন্ধ হয়, কার্বন ডাইঅক্সাইড বাইরে থেকে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, প্রতিকূল পরিবেশ। বিষয়টা হচ্ছে আমাদের ফ্যামিলি কি করে, আমরা যখন যে কাজটা আমাদের জন্য প্রতিকূল কিন্তু বাধ্যতামূলক লাগবে, এই জিনিসটা আমার ফ্যামিলি করে। আমাদের যখন আর্নিংয়ের এইজটা হয় না, আমার ফ্যামিলি আমার জন্য সব কিছু অ্যারেঞ্জ করে। সেম, সবার জন্য সেম, এখানেও সেম। মানে শর্করাটা তৈরি করা লাগবে। এখন যেহেতু পত্রন্দ বন্ধ, কার্বন ডাইঅক্সাইড স্বাভাবিকভাবে আসতেছে না, কিছু উদ্ভিদ তখনও কি বাতাস থেকে যে কার্বন ডাইঅক্সাইডগুলো ট্র্যাপ করে, সেগুলোকে ইউজ করে সবাই মিলে সম্মিলিতভাবে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করবে। তবে সবসময় মাথায় রাখবো, শর্করা জাতীয় খাদ্য সবসময় C3 চক্রের মাধ্যমেই উৎপন্ন হবে, আর কোনো চক্র নাই শর্করা তৈরির।
ওকে, C3 চক্র হবে, সেখানে কি তৈরি হবে? শর্করা তৈরি হবে। আচ্ছা, এখন এই কোষের ভিতরে থাকে, এটা হচ্ছে মেসোফিল কোষ, মেসোফিল, এটা হচ্ছে বান্ডোসিত কোষ, দুইটা কোষ। ওকে, মেসোফিল কোষ, বান্ডোসিত কোষ। মনোযোগ দেন, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড পাই নাই, কারণ কার্বন ডাইঅক্সাইডটা কমে গেছে। এটা আগে থেকে যেগুলো ট্র্যাপ করা ছিল সেগুলোকে ব্যবহার করবে, বা পাইলেও খুব অল্প পরিমাণ। আসেন, ফসফো ইনল কি? পাইরুভিক অ্যাসিড, অ্যাসিড। এই যৌগটা এখানে যেমন রাইবোলোস 1,5 বিসফসফেট ছিল, এখানে কি? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এটা কার্বন সংখ্যা হচ্ছে 3। এটা একটা কার্বন নিছে, কয় কার্বন? 1 কার্বন। টোটাল কয় কার্বন আছে? 4 কার্বন। যে যৌগ সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কার্বন সংখ্যা 4। এটা এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ, এই জন্য এটাকে আমরা C4 চক্র বলি। কি চক্র বলি? C4 চক্র। এখন অক্সালো অ্যাসিডের কাছে কার্বন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, সেটা নিয়ে এখানে আসবে, সেটা C3 কে দিবে, ফলে C3 চক্র সম্পন্ন হবে। স্বাভাবিকভাবে সে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছিল না, ও স্বাভাবিকভাবে কার্বন ডাইঅক্সাইড ধরতে পারছিল না, কিন্তু প্রত্যেকটা কোষ ওকে, ধরো পাশে এখানে আরেকটা কোষ আছে, আরেকটা কোষ, এখানে মনে করো আরো একটা কোষ, প্রত্যেকটা কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডগুলো কাকে দিবে? ওকে দিবে। ফলে সেই কার্বন ডাইঅক্সাইডগুলো ব্যবহার করে, কার্বনগুলোকে ব্যবহার করে সে কি করবে? C3 চক্রের মাধ্যমে শর্করা উৎপন্ন করবে। সো স্বাভাবিকভাবে যদি C3 না হয়, কিছু উদ্ভিদ, এক্সেপশনাল কিছু উদ্ভিদ এই চক্রের মাধ্যমে শর্করা উৎপন্ন করতে পারে প্রতিকূল পরিবেশে। প্রতিকূল কেন স্যার? তাদের মধ্যে টেম্পারেচার বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে, স্বাভাবিকভাবে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে না, তখন এই পদ্ধতিতে তারা সবাই মিলে কি করে? C3 করে। বুঝছি? সো এটা হচ্ছে অভিযোজনিক বৈশিষ্ট্য। কিছু উদ্ভিদের মধ্যে এটা হয়। উদ্ভিদগুলোর নাম আমাদের জানা লাগবে। আখ, ভুট্টা, মোথা ঘাস, আখ, ভুট্টা, মোথা ঘাস আছে, অ্যামারান্থাস, আর কিছু ঘাস জাতীয় উদ্ভিদ, এগুলোর মধ্যে কি হয়? C4 চক্র হয়। ওকে, আরেকটা চক্র আছে ক্যাম চক্র, যেটা আমরা পড়বো না। সো এই হচ্ছে টোটাল কাহিনী। এখানে প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এর ফলে ঘুরে ফিরে C3 চক্রের মাধ্যমে কি তৈরি হবে? শর্করা তৈরি হবে। কিন্তু প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট বিদায় এটার নাম C4 চক্র। ওকে, এবার আমরা পড়ি একটু। আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তবে আলোর উপস্থিতিতেও এটা চলতে পারে। এ পর্যায়ে, আলোক পর্যায়ে তৈরি ATP, NADPH2 বা NADPH2 এটাকে ব্যবহার করে কার্বন বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়, মানে শর্করায় পরিণত হয়। সেই প্রক্রিয়ার নাম হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়। এখানে 3টা চক্র, C3 বা ক্যালভিন চক্র, C4 বা হ্যাচো-স্ল্যাক চক্র, এবং ক্রাসালোসিন অ্যাসিড মেটাবলিজম, ক্যাম, এই 3টা চক্রের মাধ্যমে শর্করা উৎপন্ন হয়। ক্যালভিন চক্র, আবিষ্কারক ক্যালভিন, এজন্য এটা নাম হচ্ছে কি? ক্যালভিন চক্র। আচ্ছা, তারপর হচ্ছে নোবেল পুরস্কার পাইছেন এটার জন্য 1961 সালে, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড প্রথম পদার্থ, এর জন্য এটার নাম C3 চক্র। সকল উদ্ভিদে C3 হয়, এজন্য এটা C3 উদ্ভিদ। এক্সেপশনাল কিছু উদ্ভিদকে আমরা C4 উদ্ভিদ বলি। আখ, ভুট্টা, মোথা ঘাস এবং ঘাস জাতীয় কিছু উদ্ভিদ, এগুলো হচ্ছে C4 চক্রের অন্তর্গত, এগুলো C4 উদ্ভিদ বলি আমরা। তবে ঘুরে ফিরে কার্বন ডাইঅক্সাইড শর্করা তৈরির একটাই রাস্তা, সেটা হচ্ছে C3। আচ্ছা, আবিষ্কারক হ্যাচো-স্ল্যাক, এজন্য এটা হচ্ছে হ্যাচো-স্ল্যাক চক্র। এটা হচ্ছে কয় কার্বন বিশিষ্ট যৌগ? 4 কার্বন বিশিষ্ট যৌগের নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণ হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও কি? বেশি। কারণ সবাই মিলে কাকে দিচ্ছে? কার্বন ডাইঅক্সাইডটা বান্ডোসিত কোষকে দিচ্ছে, সে ওখান থেকে যা পারে ব্যবহার করে সেখান থেকে তৈরি করে। MCQতে আসেন, সালোক সংশ্লেষণে আলোক পর্যায়ে কি হয়? পানি জারিত হয়। পানির জারণ আমরা পড়ছিলাম, NADH2 ঠিক আছে, FADH2 তৈরি হয় না।
কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা উৎপন্ন করবে, সেটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায়। সো এটা হবে না। অক্সিডেটিভ ফসফোরিলেশন, এটা হচ্ছে শ্বসনের অন্তর্গত, সো এখানে আসবে না এটা। সূর্যালোক, তাহলে এটার আনসার কি হচ্ছে স্যার? এটার আনসার হচ্ছে পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। সূর্যালোকের উপস্থিতিতে অ্যাডিবির সাথে ফসফেটযুক্ত অ্যাটিপি তৈরি করে, তার নাম হচ্ছে কি? ফটোফসফোরাইলেশন। নেক্সট, নিচের কোন উদ্ভিদটির প্রথম স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? অ্যামারান্থাস, C4 চক্র। আলোক নিরপেক্ষ পর্যায়ে কোনটি বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়? নিরপেক্ষ অধ্যায়ে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে। C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কোনটি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা ফসফোগ্লিসারিক অ্যাসিড। C4 উদ্ভিদ আখ। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেটা হচ্ছে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। C4 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবার আসেন এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন। ফটোলাইসিস কি? পানি ভাঙবে। ফটোফসফোরেশন কি? অ্যাডিবির সাথে ফসফেটযুক্ত এটিপি তৈরি হবে। C3 উদ্ভিদ কাকে বলে? 3 কার্বন বিশিষ্ট পদার্থ, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেই নয়গুলোকে আমরা বলি C3 উদ্ভিদ। ক্যাম, ক্রাসোলুসিন অ্যাসিড মেটাবলিজম। C3 গতিপথ কাকে বলে? সেম প্রশ্ন। যে চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আলোক নিরপেক্ষ অধ্যায়ে হয়। পাতার কোন অংশে সালোক সংশ্লেষণের সবচেয়ে বেশি? পাতার মেসোফিল টিস্যুতে সালোক সংশ্লেষণ সবসময় কি হবে? বেশি হবে। অ্যাটিপি ও NADPH2 এর ভূমিকা কি? এরা শক্তি দিবে, সেই শক্তিকে ব্যবহার করে শর্করা তৈরি করে। ফটোলাইসিস, পানি ভাঙন, এ হচ্ছে বড় প্রশ্ন এখান থেকে। সালোক সংশ্লেষণ ভূমিকা, ক্লোরোপ্লাস্ট কীভাবে শর্করা তৈরি করে, সালোক সংশ্লেষণ আলোক পর্যায় বর্ণনা করো, শর্করা উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করো, আলোক নিরপেক্ষতা শর্করা উৎপাদন প্রক্রিয়া, যে চক্র, সবগুলো চক্র ব্যাখ্যা করতে বলছে। C3 C4 এর পার্থক্য লিখতে বলছে। এই হচ্ছে টোটাল এখানকার পড়ালেখা। কেমন? আজকে আমরা সালোক সংশ্লেষণের একদম টপ টু বটম জেনেছি। আমরা শুধু বাকি রাখছি এটার প্রভাবগুলো, মেকানিজম সবগুলো আমাদের শেষ। প্রভাবগুলো পড়বো আমরা নেক্সট ক্লাসে এবং গুরুত্ব। আজকের এতটুকু পর্যন্ত থাকবে। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।